আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে গল্পের মতো একটা কথা বলি। এক লোক ধরেন তার ছেলেকে বলতেছে, বাবা বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত খেলে বদ হজম হবে। মানে তাকে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন করতেছে, তাকে খাওয়া দাওয়ার বিষয়গুলো শিখাচ্ছে। অথবা ধরেন ঘুম নিয়ে যে কোনো বিষয় নিয়ে তাকে পরামর্শ দিচ্ছে, তার ভুলগুলো শুধরাই দেওয়ার চেষ্টা করতেছে, তাকে ভালো কিছু শেখানোর চেষ্টা করতেছে। তো বলতেছে যে খাওয়া দাওয়া একটা লিমিট থাকবে, এভাবে খেতে হয়, এভাবে খেলে ভালো। হ্যাঁ, পরিমিত খেতে হয়, অতিরিক্ত খেলে হজমের বিক্রিয়া ঘটে। এই জিনিসগুলো শিখাচ্ছে। এখন সেম জায়গায় যদি মনে করেন, সেম জায়গায় আবার সে এই কথাগুলো তার ঘরে একটা কাজের লোক আছে, কাজের ছেলে আছে, তাকেও বলতেছে ওই একই ভঙ্গি, একই ভাষা, একই শব্দ, কিন্তু এখানে উদ্দেশ্যটা ভিন্ন। সবকিছুই এক, বলার ধরন, শব্দ চয়ন, কোনো কিছুই আলাদা না, সবকিছুই সেম, শুধুমাত্র উদ্দেশ্যটা ভিন্ন। ছেলেকে বলতেছে সত্যিকারেরই ছেলের ছেলের কল্যাণের দিকটা চিন্তা করে ছেলেকে ভালোবেসে বলতেছে। এটা হচ্ছে ছেলের একান্তই ভালোর জন্য। আর ওই যে কাজের লোককে যে কথাগুলো বলছে, সেগুলো হচ্ছে কি তাকে কম খাওয়ানোর জন্য। দুটোটার মধ্যেই ভালো আছে, দুটোটার কথার মধ্যেই ভালো কিছু লুকায়িত আছে, কিন্তু উদ্দেশ্যটা দুই রকম। ছেলেকে বলছে শুধুমাত্র নিরেট ভালোবাসা থেকে তার কল্যাণের জন্য, আর কাজের ছেলেকে বলছে সে যেন কম খায়, তাকে কম খাওয়ানোর জন্য বলছে। তাকে কিভাবে কম খাওয়ানো যায়, তাকে খানা বেশি খাওয়াতে কিভাবে বিরত রাখা যায়, কারণ সে বেশি খেলে তার লস হয়ে যাবে। তাহলে ভালো কথাই, দুটোই ভালো কথা, কিন্তু সব ভালো ভালো না যদি উদ্দেশ্য ভালো না হয়। এই কথাটা কেন বললাম, আপনারা যারা সাংবাদিক জিল্লুর রহমানকে চিনেন, তৃতীয় মাত্রার, এই তৃতীয় মাত্রার বয়স প্রায় 25 বছর হবে। এই শিশুকাল থেকে তৃতীয় মাত্রার নাম শুনতেছি, এবং এটা আমি দেখে আসতেছি, নিয়মিত আমি দেখি। ইদানিং যদি ওইটা দেখতে মনে চায় না, ভালো লাগে না এটা এখন। আমার ভালো না লাগা না লাগা নিয়ে কিছু আসা যায় না, আমি সেটা বলতেছি না। আমি এখন দেখার উনি এখন ইউটিউবে কথা বলে, ওনার একটা চ্যানেল আছে ইউটিউবে, এগুলার দিকে মানে একটু নজর দিই মাঝে মধ্যে। উনি আওয়ামী লীগের সময় কৌশলে উনার পজিশন থেকে উনি যতটুকু সম্ভব আওয়ামী লীগের সমালোচনা করত। এই 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সরকারও সমালোচনা করে, কিন্তু দুইটা সমালোচনার উদ্দেশ্য কিন্তু দুইটা। আওয়ামী লীগের সমালোচনা যে উদ্দেশ্য করত, ওই একই উদ্দেশ্যে উনি ডক্টর ইউনূসের সমালোচনা করে না। সেম ভাবে আরেকজন আছে গোলাম মোল্লা রনি। আমি সবচেয়ে বেশি ফলো করতাম গোলাম মোল্লা রনিকে। উনি তো ইউটিউব করে দেব মাত্র অল্প কিছুদিন হয়েছে। আমি শুধু উনার লেখা পড়ার জন্য পত্রিকা কিনতাম, 2008-9 সালের কথা বলতেছি। শুধুমাত্র উনার লেখা পড়ার জন্য পত্রিকা কিনতাম। উনি নয়া দিগন্তে লিখতেন, বাংলাদেশ প্রতিদিনে লিখতেন। হ্যাঁ, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিনে, দুইটাতে নিয়মিত লিখতেন। উনার লেখা আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম। উনি খুব সুন্দর করে লিখতে পারে। আসলে উনার লেখা মানে যে কেউ পড়লে উনার লেখার প্রেমে পড়ে যাবে। উনার লেখার মধ্যে এক ধরনের শব্দের গাঁথুনি, মানে সুন্দর করে উনি লিখতে পারে, খুব চমৎকার লেখেন উনি। এবং উনি তারপর যখন তারপর উনি তো জেলে গেছিলেন, জেল থেকে আসার পরে ওনার লেখার ধার
এবং ওনার টক শোর আলোচনাগুলো আরো ধারালো হয়েছিল। মানে ওনার ইউটিউবিং, তারপর টক শো, এগুলা আমি অপেক্ষা থাকতাম যে কখন ওনার ভিডিওগুলো পাবো। তো আমি ওনাকে, উনি 5ই আগস্ট যেদিন হাসিনা বিদায় নিছে, উনি কিন্তু এই বিষয়টা উনি খুশিতে কেঁদে দিছিলেন। যারা ওই দিন ওনার এই লাইভ দেখছিলেন, উনি লাইভ করছিল একটা, উনি কিন্তু কেঁদে দিছিলেন। সত্যি সত্যি উনি এই যে একটা মুক্তির স্বাদ অনুভব করছিলেন। কিন্তু আমি জানি না আল্লাহর কি মেহেরবানি, উনি এরপরে আস্তে 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 ওনার মানে সুর পরিবর্তন হইতে লাগলো। আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ যেহেতু উনি একটা পার্টিকুলার দলের সদস্য, নিঃসন্দেহে উনার জায়গা থেকে উনি কথা বলবেন, সেটা সমস্যা না। কিন্তু আমি ওনার কাছে আরো অন্যভাবে, মানে গঠনমূলক জাতি, আমি উনি যদিও জাতীয় নেতা না, কিন্তু ওনার একটা জাতীয় পরিচয় আছে। ওনাকে কিন্তু যারা এই নিয়মিত খবর দেখেন, রাজনৈতিক সচেতন মানুষ, তারা কিন্তু গোলাম মাওলা রনিকে চিনেন। যদিও উনি একজন এই ছোটখাটো নেতাই, কিন্তু ব্যক্তি গোলাম মাওলা রনির একটা ব্যাপক ব্যাপক পরিচিতি আছে। ওনাকে মানুষ অনেকেই চিনে বিভিন্ন কারণে। তো আমি চাইছিলাম যে উনি ওনার যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ওই জায়গাটার থেকে উনি কথা বলুক, উনি ব্যক্তিত্বহীন যেন না হয়, আমি এটা চাইতাম। ওনাকে খুব ভালোবাসতাম, এখনো যে ঘৃণা করি তা না, কিন্তু এই ভালোবাসাটা এখন আসে না। তো উনি খুব কৌশলে কিন্তু এই মানুষকে মানে প্রভাবিত করতে পারে, উস্কা দিতে পারে। এটা এখন কেউ উস্কাইছে কিনা বা কারা উস্কাচ্ছে, এটা আমি মানে কারা ওনার উস্কানিতে পড়ছে এটা আমি জানি না, কিন্তু এটা কোন কথার মধ্যে আছে। উনি ওই যে সেনাবাহিনীর 15 জন সদস্য যে আইসোলেট করা হয়েছে, সেনাবাহিনীর মধ্যে ওদেরকে এখন গ্রেপ্তার করে রাখা হয়েছে, এগুলো নিয়ে উনি একটা ভিডিও দিছে গতকাল। উনি খুব কৌশলে সেনাবাহিনীকে উস্কাইতেছে। মানে ওই যে বললাম যে জিল্লুর রহমানের আলোচনা খুব একটা শুনি না, উনার গল্প আলোচনা শুনতে ইচ্ছে করে না। কারণ উনি যেহেতু উনারকে আমি বড়ভাবে গ্রহণ করছি, একজন বড় মানুষ হিসেবে গ্রহণ করছি, এখন যদি শুধু একজন শুধুমাত্র একটা দলের ব্যক্তি হয়ে যায়, তাহলে তার ওনার কথাগুলো শোনার মতো কিছু থাকে না। ওনাকে তো আমি নিয়েছিলাম আরো ব্যাপক বড় ব্যক্তি হিসাবে, একবারে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করছিলাম। তো যখন উনি শুধুমাত্র একটা দলের হয়ে কথা বলে বা কাজ করে, তখন তো আর ওদেরকে এভাবে গ্রহণ করা যায় না। তো উনি এই বিভিন্নভাবে, মানে উনি এই এর আগে যখন মানে উনি জামাতকে আন্ডারমাইন করার জন্য, জামাতের বিরুদ্ধে অনেককে উস্কাই দেওয়ার জন্য, জামাতকে কুণ্ঠসা করার জন্য উনি কৌশলে অনেক ধরনের এই কথা বলতেছে। যদি ওইটার থেকে জামাত ইসলামের কোনো সমস্যা হবে না, কারণ আমার মতো একজন তৃণমূলের কর্মী যদি উনার মতো কৌশলী ব্যক্তিদেরকে আমরা বুঝতে পারি, ধরে ফেলতে পারি, তাহলে জামাতের তো মানে ব্যাপারটা আপনারা বুঝতে চেষ্টা করেন জামাত কিভাবে রাজনীতি করে। জামাত ইসলামের কর্মীদের পড়াশোনা করতে হয়, জামাতের সিলেবাস আছে, জামাত ইসলামের কর্মীদের পড়াশোনা করা বাধ্যতামূলক। উনি যে দল করে, ওই দলের মধ্যে শুধু উনি পড়াশোনা করেন। হয়তো ওই দলের মধ্যে কয়জন আছে যারা রাজনৈতিক ভাবে পড়াশোনা করে, নেতারিত্ব করেন, আর কর্মী কি করবে। কথাগুলো কেন বললাম, ওই যে সমালোচনা, ওনারা কিন্তু এই মুহূর্তে এই গোলাম মাওলা রনি, জিল্লুর রহমান, আর কয়েকজন আছে ঠাটকেল আছে, ওদের কথা বলার মতো কিছু না। এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, এই যে ফান্না, হ্যাঁ, এগুলো তো হচ্ছে ছাগলের 14 নম্বর বাচ্চা, এগুলোর কথা বলার মতো কিছু নাই। তো আরেকজন আমাদের প্রিয় মাসুদ কামাল স্যার, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল,
উনি এই দেরি হয়েছে একবার, এক ভদ্রলোক, ওনাকেও চিনি আমি, ওনারও আলোচনা শুনতাম। ওই ওনার চ্যানেলে আরেক বুদ্ধিজীবীরা নিয়ে আসছিল একবার। মানে ওই বুদ্ধিজীবী এসে বলতেছে মাসুদ কামালের চ্যানেলে এসে যে পিনাকি হচ্ছে মানে ভারতের একজন গোপন ব্যক্তি। মাসুদ কামাল তারা এই কথাগুলা বলার মাধ্যমে বা বলানোর মাধ্যমে যে নিজেদেরকে কোথায় নামিয়ে ফেলছে। পিনাকি যদি ভারতের ব্যক্তি হয়, মানে ভারতের রয়ের এজেন্ট হয়, সে ভারতের এই এজেন্ডা সার্ভ করার জন্য যদি কাজ করে থাকে, করুক। একটা জাতিকে মানে আমি আমি বলতে চাচ্ছি যে পিনাকি কিন্তু আমাদের এই দেশের মানুষকে মানে জীবিত রাখছে একরকম বলতে গেলে। মানুষ কিন্তু অনেকেই কিন্তু হতাশ হয়ে যাচ্ছিল, গিয়েছিল। তো পিনাকি যদি তার যোগ্যতা দিয়া যদি কৌশলে ঠিক আবার মানে আমাদেরকে ঘুমে রেখে মানে আমাদেরকে ভারতের হাতে তুলে দিতে পারে, তাহলে দেখ না সমস্যা কি, তাহলে আমরা ভারতের হয়ে যাব। এই ধরনের হ্যাংলামি কিভাবে আপনারা করতে পারেন? আসলে তাদেরকে আসলে কি বলবো। পিনাকি ভারতের লোক, ভারতের প্রোডাক্ট, ভারতের দালাল, এই কথাগুলা বলার মধ্যে মানে আসলে মানে মানুষ একজন যখন সস্তা কথা বলে না, এত সস্তা কথা বলা যায়, ওদের মতো ব্যক্তিদের কাছ থেকে এগুলো মানায়। অন্যভাবে বলা যেতে পারে সমালোচনা করার কৌশল। আসলে এরা অতি কৌশলী হইতে হইতে মানে ওই যে একটা কথা আছে না যে এক্সেস ইজ ভেরি ব্যাড, মানে এরা অতি কৌশলী হইতে গিয়া মানে একবারে হ্যাংলা হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি গতকাল এই গোলাম মাওলা রনির এবং এই আমাদের এই সম্মানিত অত্যন্ত প্রিয় এই তৃতীয় মাত্রার নাম যে কি বললাম না ওনার, জিল্লুর রহমান, হ্যাঁ, ওনাদের দুইটা ইউটিউবের আলোচনা শুনি না, মানে কি যে মানে এরা আসলে খুব সূক্ষ্মভাবে এই বর্তমান সরকারের ধ্বংস যাচ্ছে। এরা এটা মানতে পারতেছে না যে কি বর্তমান সরকার সফল হয়ে যাচ্ছে। আপনারা, আমি যেহেতু একটা দলের রোকন কর্মী, আমরা দলের অনেক কথাই শোনার সুযোগ আছে, জানার সুযোগ আছে। মোটামুটি আমরা অনেক কিছুই এরকম বোর্ডে যদি যাই অনেক প্রশ্ন করতে পারি, অনেক বিষয় জানার সুযোগ থাকে। এই দেশটাকে সংস্কার করাটা যে কতটা জরুরি, এই সংস্কার করতে গেলে এই হাসিনা লীগের যে সেনাবাহিনীর মধ্যে যেটা সেনা লীগ ছিল, সেনা লীগ যেমন পুলিশ লীগ, র্যাব লীগ, এরকম সেনা লীগ যারা ছিল তাদের বিচার হওয়াটা অত্যন্ত জরুরি। 5 তারিখেও ঢাকাতে সেনাবাহিনী অনেক জায়গায় গুলি করছে, এটা আপনারা অনেকেই জানেন। 4 তারিখে এর পূর্বে তো হ্যাঁ, সেনাবাহিনীর একটা অংশ, সমস্ত সেনাবাহিনী না, সেনাবাহিনীর একটা বিচ্ছিন্ন অংশ হাসিনা লীগ, সেনা লীগ যারা, তারা খুব কাছ থেকে মানুষকে গুলি করে হত্যা করছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে। তো তাদের বিচার হওয়া উচিত না? তাদের তাদের বিচার তো হতেই হবে, কারণ সেনাবাহিনী একটা রাষ্ট্রের জন্য অনেক অপরিহার্য বিষয়। এই সেনাবাহিনী যদি একটা দলের আনুগত্য প্রকাশ করে এই সেনাবাহিনীর মধ্যে এরকম যদি কেউ থাকে, তাও কি জেনারেল পর্যায়ের উচ্চপদস্থ অফিসার যারা, প্রায় 56 জন ব্যক্তির মানে রিটায়ার্ড, অনেকে রিটায়ার্ড হয়ে গেছে এবং চাকরিরত আছে, টোটাল ভিতরে এবং বাইরে মিলিয়ে প্রায় 56 জনের একটা তালিকা কথা আমরা পত্রিকাতে পাইছি। তো আবার এর ভিতরে অনেকে পলাতক, অনেকে পালিয়ে গেছে। যাই হোক, সেনাবাহিনীর মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি জরুরি। যারা তৃণমূলের অপরাধী আসলে তারা কিন্তু এই ওই সাহসটা পাইছে এখান থেকেই, যখন এই যে মোটা আজিজ ছিল, সেনাপ্রধান ছিল,
এই মোটা আজিজ তাকে তো একটা প্রথমত হচ্ছে কি, এটা আসলে বলা ঠিক না, তাকে তো সেনাবাহিনীর মতো লাগতোই না। সেনাবাহিনী এত বড় একটা ফ্যাট কোল বালিশের মতো। হ্যাঁ, তার সময় তারপরে ওই যে জেনারেল তারেক সিদ্দিকী ছিল সেনাবাহিনীর এই মানে সামরিক সচিব নাকি জানি একটা ছিল, সে তো আবার সেনাবাহিনীর লোক ছিল। এই সব কিছু মিলে আর একদম সেনাবাহিনীর ভিতরে কি যে করছিল। এক সেনা অফিসার একবার আইসা বলতেছে যে সে খুব হ্যাপি, খুশি যে এই সেনাবাহিনীকে এই 3 বেলা ভাত খাওয়ার সুযোগ দিছে হাসিনা। মানে সে ভাত খাইতে পেরে খুব খুশি হয়ে গেছিল। সে একটা টক শোতে আইসা এই শেখ হাসিনাকে ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য সে ধন্যবাদ জানাচ্ছিল। এই তো অবস্থা হয়ে গেছিল। আমরা কি সেনাবাহিনী চাই যারা একটা দলের পক্ষে অন্ধ আনুগত্য করবে এরকম ভাবে অন্যায়ের পক্ষে? যদি দলটা যদি হ্যাঁ অবশ্যই আনুগত্য করবে, যদি দেশের জনগণের কল্যাণের জন্য যে দল কাজ করবে ওই দলের আনুগত্য করবে। এটাই সংবিধান, এটাই নিয়ম আইন, এটাই এই মানুষের চাওয়া পাওয়া। তো অনেক লম্বা হয়ে যাচ্ছে কথাটা। ওই সেনাবাহিনীদের বিচার অবশ্যই হওয়া উচিত, ওই সদস্যদের যারা হাসিনার, এখানে তো শুধু হাসিনা না, ইন্ডিয়া, যারা ইন্ডিয়ার গোলামি করছে। আমরা ইন্ডিয়ার গোলামি তো এই শরীরের মধ্যে প্রাণ থাকতে ইন্ডিয়াকে কখনোই মানে এদেরকে ঘৃণা করতেও ঘৃণা লাগে। ইন্ডিয়াকে আমার ঘৃণা করতেও ঘৃণা হয়। এদেরকে ঘৃণা করার পর এরা ঘৃণা পাওয়ার যোগ্যতাও নাই, এত ঘৃণাই ইন্ডিয়ার প্রতি আসে। মানে আমাকে যদি বলা হয় যে আপনি মানে আমার জন্য একটা রোগ হয়েছে, কঠিন রোগ হয়েছে, আর পৃথিবীর সমস্ত ডাক্তাররা বলল যে ইন্ডিয়া চাইলে আপনি ভালো হয়ে যাবেন, আমি খুব হাসি মুখে ওই মৃত্যুকে মেনে নিব। কিন্তু ইন্ডিয়াতে যায় চিকিৎসা নেওয়া, ইন্ডিয়া আল্লাহর সৃষ্ট জমিন, ভূখণ্ড। আমি ওইখানে ভূখণ্ডকে ঘৃণা করতেছি না, ওইখানে সাধারণ মানুষকে আমি ঘৃণা করতেছি না। মানে ইন্ডিয়ার যে রাজনীতি, এদের যে সরকার পররাষ্ট্রনীতি, ওদের যেই হ্যাঁ জাতীয় যেই চিন্তা ভাবনা, এগুলো যে কত জঘন্য। সুতরাং ইন্ডিয়ার প্রতি ঘৃণা, এদেরকে ঘৃণার চেয়েও যদি বেশি কিছু থাকতো সেটাও কলিজার থেকে আসতো। এদেরকে ঘৃণা করতেও ঘৃণা হয়, এটাই বললাম। তো সেই ইন্ডিয়ার পছন্দের ব্যক্তি ছিল হাসিনা, আর হাসিনার অনুগত যারাই যেখানে আছে তারা ময়লার চেয়েও মানে মানুষের পায়খানার চেয়েও জঘন্য। এরা যে কত নিকৃষ্ট, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত জাহেল জালেম থেকে। জালেম কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে জাহেল জালেম, কিন্তু সবচেয়ে জঘন্য, মানে মূর্খ দুশ্মন। এরা মানুষকে মারতেও পারে না ঠিক মতে। একজনকে মৃত্যু দিলেও যে একটা ভালো মৃত্যু দিতে হয় সেটা ওরা দিতে পারে নাই। অত্যন্ত বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক মৃত্যু তারা মানুষকে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।